জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। গুমের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। এ সময় তারা জানান, গেল 15 বছরে কর্তৃত্ববাদী শেখ হাসিনা প্রশাসনের গুম থেকে বাদ যায়নি 6 বছরের শিশুও। 4 দিনের সফরে সোমবার সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিনিয়োগ বাড়ানো ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে। ফোরামে যোগ দিয়ে বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। বাংলাদেশ ডাব্লিউ ইকোনমিক ফোরামে প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। মূলত ইন্টারন্যাশনাল বিজনেস লিডার্স যারা এবং ইনভেস্টরদের কনফিডেন্স বিল্ড আপটাই হচ্ছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য। ইনভেস্টররা যাতে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হয় এবং তাদেরকে কনভিন্স করা যায়, বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া যায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেই চেষ্টাটাই থাকবে এই সম্মেলনে। বিভিন্ন সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নারদিয়া স্পনসনের বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে প্রধান উপদেষ্টা আগস্টে গণ অভ্যুত্থানে প্রথম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান উদযাপনে বাংলাদেশ নিযুক্ত অন্যান্য রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানাবে। এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার জানান, অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন রয়েছে। আর্জেন্টিনার ফুটবল সম্পর্ককে বাংলাদেশে বাণিজ্য সহযোগিতায় রূপান্তর করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের অপ্রতিরোধ সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের জনগণের মধ্যে মানসিক সংযোগ রয়েছে, যে সংযোগ কাজে লাগিয়ে বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে হবে। বাংলাদেশে তুলা খাতে বিনিয়োগ এবং জ্বালানি অন্বেষণে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রদূত শেষা প্রধান উপদেষ্টাকে বলেন, আর্জেন্টিনার সাথে বাংলাদেশের 700 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে। বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ভারসাম্য করতে চায় আর্জেন্টিনা। আওয়ামী লীগের আমলে কৃষিতে ভুল ও অসত্য তথ্য দেয়ায় বাজার সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে রাজধানীর পিআইবিতে কৃষি বিষয়ক সাংবাদিকতা নিয়ে কর্মশালায় একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার কৃষি নিয়ে আলাদাভাবে কাজ করছে বলেও জানান শফিকুল আলম। গত 15 বছরের যে তথ্য যে চুরি হয়েছে সেটা নিয়ে তারা যথেষ্ট একটা, আপনারা দেখেছেন হোয়াইট পেপারে এটার উপরে আলাদা চ্যাপ্টারই আছে এবং আমরা সামনে এটা নিয়ে আরও কৃষিতে আরও এমফাসিস করে কিভাবে কি করা যায় এবং আমরা যাতে সমন্বিত একটা সাস্টেনেবলি এগ্রি ইকোনমিক্সে আমরা যেতে পারি, যেটা প্রাণ ও প্রকৃতিকে প্রিজার্ভ করবে, ডিস্ট্রয় করবে না এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে বুস্ট আপ করবে, যাতে বাংলাদেশে 1974-এর মতো আরেকটা ফ্যামিন না হয় এবং বাংলাদেশের মানুষ সবসময় হৃষ্টপুষ্ট থাকেন।
আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। কিছু ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি বিএনপির বিপক্ষে কাজ করছে, তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া সিদ্ধান্তের বৈধতা পাওয়া যায় না, এজন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা বা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন তিনি। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একমাত্র জনগণের ভোটের অধিকারই জবাবদিহিতা তৈরি করতে পারে, তাতে সব স্তরে ভোটের অধিকার জারি রাখতে হবে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানকে অনুসরণ করলে সঠিক পথে থাকবে বিএনপি। একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশন নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আমরা একটা পার্লামেন্ট লাগবে। রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে, সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, যেটিই হোক না কেন। অর্থাৎ জবাবদিহিতা, ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, তাই দুটোই একসাথে চলতে পারে। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সমাধিতে শ্রদ্ধা জানান। পরে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের দিকে দেশকে গণতন্ত্রের পথে ফেরানো সম্ভব। 1936 সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি। 1978 সালে 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। 1951 সালে 30 মে একদল বিপথগামী সেনা সদস্যর হাতে নিহত হন এই রাষ্ট্রপতি। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে, এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, যে রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে, এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশে পালিত হলো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। রোববার সকালে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় এই দিনের কার্যক্রম। বগুড়ায় মা ও শিশু কেন্দ্রে বিনামূল্যে অল্প আয়ের মানুষকে ওষুধ সহ চিকিৎসা সেবা দেয়া হয়। ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। একইভাবে ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করে বিএনপি। পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিম গাছের চারা রোপণ করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বরিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এতে অংশ নেয় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর সহ সারা দেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। দুর্নীতি মামলার আসামি হওয়ায় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পৌঁছায়। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়ে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক।
এই মামলায় জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 কর্মকর্তাকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছে সাইমা ওয়াজেদ পুতুল। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাইমা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে। জবাব না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সাক্ষাৎ করেন। পরে ব্রিফিংয়ে এই কথা জানান তাজুল ইসলাম। প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘ যদি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে। অব্যাহত সমর্থন যাতে তারা দেন সেই ব্যাপারে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। তো ওনারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন। আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে। মেডিকেলে কোটা বাতিল ও ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল ইসলাম। আমিরুল, জানাবেন শিক্ষার্থীরা কখন থেকে জড়ো হতে শুরু করেছে এবং কি কি দাবি জানাচ্ছেন তারা? আমি যেমনটি লক্ষ্য করছি, শিক্ষার্থীরা কিন্তু আজকের রাতের মধ্যে একটা ঘোষণা দেয় যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোটা প্রথা থাকার ফলে যেটা হয়েছে যে একজন শিক্ষার্থী 41 পেয়েও সে ভালো একটি মেরিটে চান্স পাচ্ছে এবং অপরদিকে দেখা যাচ্ছে যারা কোটার মধ্যে নেই তারা কিন্তু 70-এর উপরে নাম্বার পেয়েও তারা কিন্তু চান্স পেতে পারছে না। তারা কিন্তু মেডিকেল যে শিক্ষার্থীরা রয়েছে তারা সেই দাবিতেই আজকে শহীদ মিনারে তারা জড়ো হয়েছেন। তারা যেটি বলছেন যে কোটা প্রথা বাতিলের যে বিষয় তারা সেটি বলছেন এবং সেই সাথে যেটি জানিয়েছেন যে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেই বিষয়গুলো হয়েছে, যেই শহীদদের যে সারি দীর্ঘ হয়েছিল সেই শহীদদের এই রক্তের উপর দাঁড়িয়ে আজকের যেই এখন পর্যন্ত মেডিকেল এবং ডেন্টাল কলেজ পর্যায়ে যে কোটা প্রথাটি রাখা হয়েছে সেটি কিন্তু একেবারেই অযৌক্তিক এবং সেই সাথে তারা যেটি বলছেন যে দেশের সার্বিক উন্নতির জন্য কোটা প্রথা বাতিল করতে হবে এবং সেটি খুব শীঘ্রই বাতিল করতে হবে বলে তারা জানিয়েছেন। আমরা এখানটায় এসে যেমনটি লক্ষ্য করছিলাম যে এখানটায় কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বুয়েট সহ আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে আমরা দেখেছিলাম। আমরা তেমনটি দেখেছিলাম এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই আজকের যে ফলাফলটি দেওয়া হয়েছে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার, সেই ফলাফলটি শীঘ্রই বাতিল করে নতুন ফলাফল ঘোষণা করতে হবে। সেই সাথে তারা আরও একটি বিষয় জানিয়েছেন যে আগামীকাল সকাল 11টায় তারা হচ্ছে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এই বিষয়ে তারা হচ্ছে আরও প্রতিবাদ জানাবেন। আমি যেমনটি দেখছিলাম প্রথমেই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানটায় জড়ো হয়েছিলেন, সেই সাথে ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এখানটায় সংগতি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাম্মি, সরকারের সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের পথে হাঁটছে নির্বাচন কমিশন। কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চায় না নির্বাচন কমিশন, একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন। রোববার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র পক্ষ থেকে ল্যাপটপ, স্ক্যানার সহ বিভিন্ন উপাদান সিইসির কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এবারের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম স্বচ্ছভাবে করা হবে উল্লেখ করে সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের দেশের জনগণের প্রত্যাশা অনেক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ বর্তমান কমিশন। সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। এবছর কাজ করবে প্রায় 65,000 কর্মী। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একজন ক্লিন স্লেট
আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবলিত সংবিধানের 13 সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর 27 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সুজনের ব্যবস্থা সম্পাদক ডক্টর বদিউর আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক 16 অক্টোবর 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে জামায়াত ইসলামী। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের প্রায় 16 বছর পর জামিন পেলেন প্রায় 250 আসামি। 2 থেকে 3 দিনের মধ্যেই তারা ছাড়া পেতে পারেন বলে জানিয়েছেন আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবীরা আরও জানান, হত্যা মামলার খালাস পেলেও যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই এমন আসামিদের জামিন দেওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে 2 দিন পর জামিননামা ইস্যু করা হবে বলে জানান তিনি। আইনজীবী আরও জানান, 10 বছর সাজা ভোগ করা আসামিদের জামিনের শুনানির জন্য পরবর্তী তারিখে বিবেচনার অনুরোধ করা হবে। বিস্ফোরক মামলার পরবর্তী শুনানি হবে 10 ফেব্রুয়ারি। যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ে বৈঠকের পর সীমান্তের উত্তেজনা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভবনে বিসিএস ক্যাডারভুক্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের 137তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সীমান্তে আগের সরকার কোনো পদক্ষেপ নেয়নি, বর্তমান সরকার পদক্ষেপ নেওয়ার কারণেই ভারতের সমস্যা হচ্ছে। সীমান্তে কেউ কিছু করতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ঘটনা বড় কোনো ঘটনা নয় বলেও জানিয়েছেন তিনি। বিজিবি ও বিএসএফ এর সমাধান করেছে, এটা আরো বাড়বে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক এই নির্দেশ দেন। জানা যায়, সাকিব ছাড়াও আরও 2 জনের বিরুদ্ধে এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। এ সময় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিসঅনার মামলাটি করা হয় 15 ডিসেম্বর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, খেলোয়াড়দের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা জরুরি না। তবে সাকিবের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এ সময় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে দীর্ঘদিন পর বিসিবিতে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন বিএনপি মহাসচিব। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত।
এবং যেটা চলমান অবস্থাতেও নয়, ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি যেতেই পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি, এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত। বহু আগে, আমার ঠিক ইয়ারটা মনে নেই, সম্ভবত 91 সালে আমি বোর্ডের মেম্বার হয়েছিলাম এবং সেই টার্মটা ছিলাম বোর্ডের মেম্বার হিসেবে। সাকিব মাশরাফি স্বৈরাচারের দোসর হয় পরিণতি ভোগ করছেন বলে মনে করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তবে অযথা নির্যাতন নয়, আইন মেনে দুই তারকার বিচার করার পরামর্শ দিয়েছেন তিনি। কিন্তু সাকিব মাশরাফি তারা যেই কাজটি করেছে, যে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে একটি স্বৈরাচার দলের হয়ে তারা 300 জনের একজন এমপি হয়েছে, এবং রেডিমেড এমপি, যেখানে কোনো জনগণের মতামত ছিল না, জনগণের কোনো ভোট ছিল না। তো যেহেতু জনগণের কোনো ভোট ছিল না, মতামত ছিল না, এবং গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, এখন সাকিব কিংবা মাশরাফি এই স্বৈরাচারের একজন সদস্য হওয়ার কারণে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত ঘৃণিত। তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, তারা বাংলাদেশে তাদের স্থান কোথাও নাই। রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক স্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। সোমবার এই আবেদনের পর শুনানি হতে পারে। বিষয়টি শুনানির জন্য বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার আদালতের কার্যতালিকায় 306 নম্বরে রয়েছে। গেল 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন নাকচ করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। গত বছরের 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। চিন্ময় দাস গত বছরের 25 নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হন। পরদিন তার করা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। সরকার ঋণদাতা সংস্থাগুলো থেকে আশানুরূপ সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ডিজিটালাইজেশন ছাড়া ব্যাংকিং খাতের উন্নয়ন সম্ভব নয়। ডিজিটাইজেশনের মাধ্যমে আপনারা জনবলের সংকট কাটাতে পারবেন, হয়তো জনবল বেশি লাগবে না। দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্টের কোয়ালিটিও ইমপ্রুভ করবে, এফিসিয়েন্সি বাড়বে। যে দক্ষতা বৃদ্ধির কথা বলছেন তার লার্জ পার্ট কিন্তু এটার মাধ্যমেও আমরা অর্জন করতে পারবো। তো ডিজিটাইজেশনটাকে আপনারা একটু নজরে আনেন। আমরা কিন্তু দাতা সংস্থা থেকে মোটামুটি একটু ভালো সারা পাচ্ছি। যেমন আমরা তাদের সাথে কথাবার্তা বলছি বিভিন্ন স্থানে, যেমন অর্থাৎ সেইটা আপনারা এই আমরা চেষ্টা করব সব দিক শারীরিকভাবে কর্মসংস্থান ব্যাংকের সহযোগিতা করতে। পলিথিনের ব্যবহার না কমালে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট পলিথিন রোধে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। রোববার দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের মতবিনিময়ে অংশ নেন পরিবেশ উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিবেশবাদী সংগঠনের নেতা, নগর পরিকল্পনাবিদ এবং জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা। সভায় উঠে আসে পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে পরিবেশের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো। একই সঙ্গে প্লাস্টিকের কাঁচামাল আমদানি বন্ধ বিষয়েও গুরুত্ব আরোপ করেন বক্তারা। সভা শেষে চট্টগ্রাম নগরের কাজীর দেউরি বাজার পরিদর্শনে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। আপনি আমার কাছে অভিযোগ করেন না পলিথিন তো বন্ধ হয় নাই, আপনি বন্ধ করেন আপনার ব্যবহার, তাহলেই পলিথিন বন্ধ হবে। পলিথিনের বিকল্প কাপড়, পলিথিনের বিকল্প চট, পাট এবং আমাদের কাগজ। পাহাড় যখন কাটবে মালিককে গ্রেফতার করবেন, শ্রমিককে গ্রেফতার করবেন না। দুইটা মালিককে গ্রেফতার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। এই টম এন্ড জেরি খেলা আর আমাকে দিয়ে খেলাবেন না।
নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। রোববার সকালে ভোলায় ইলিশা ঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম নৌপথ, তাই নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হবে। এছাড়া যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ঘাট ইজারা বাতিল করে দেওয়া হবে। ভোলার বিশ্বব্যাংকের অর্থায়নে 5টি আধুনিক মানের লঞ্চ ঘাট ও ল্যান্ডিং স্টেশন করা হবে বলেও জানান তিনি। পরে 3 দিনের সফর শেষে বরিশালের বিভিন্ন ঘাট পরিদর্শনের উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন তিনি। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে তারা পিরিয়ডিক্যাল ম্যাজিস্ট্রেট দিয়ে চেক করাবেন যে অতিরিক্ত ভাড়া রাখি কিনা। আমরা ঘাট ইজারা দেই, ঘাটে বলা হয় 10 টাকা, তারা আবার বলে এইটা ব্যাগ নিলে 5 টাকা। এগুলো সম্পূর্ণ ইলিগাল। এবং এইরকম যদি কোনো কমপ্লেন আসে এবং সেই কমপ্লেন যদি সত্যি পাওয়া যায় তাহলে সেই ইজারাদারের ইজারা আমরা ক্যান্সেল করে দেবো। বিচার বিভাগের সংস্কারের অংশ হিসেবে চট্টগ্রাম আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। রোববার সকাল 9:30টায় জেলা ও দায়রা জজ আদালত সহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় আইনজীবী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধান বিচারপতি। পরিদর্শনে অধীনস্থ আদালতগুলোর বিচার কাজ, মামলা নিষ্পত্তিতে গতি বাড়ানোর নির্দেশনা দেন তিনি। 3 দিনের সফরে বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠকের কথা রয়েছে তার। এছাড়া সোমবার জাতিসংঘের ব্যবস্থাপনায় মতবিনিময় সভায় অংশ নেবে সৈয়দ রিফাত আহমেদ। বিভিন্ন কোর্ট পরিদর্শন করছি, আর আমরা তো একটা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি, তো সেটার পরিপ্রেক্ষিতেই সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে। কয়েকদিন আছি, অন্যান্যদের সাথেও মত বিনিময় হবে। আর একটা দিন রেখেছি আমাদের জাতিসংঘের একটা কার্যশালা আছে, কর্মশালা আছে, সেটা আগামীকাল হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিষদের জটিলতা দ্রুতই কেটে যাবে। রাশিয়া বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে গণমাধ্যমে কথা বলেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খুজিন। বৈঠকে উঠে আসে দুদেশের পারস্পরিক সহযোগিতা, অর্থ, বাণিজ্য, শ্রমশক্তি রপ্তানি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়টি। আলেকজান্ডার বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার চলমান সহযোগিতা অব্যাহত থাকবে। শিপ বিল্ডিং, হসপিটালিটি ও কৃষি খাতে লোক নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা রাশিয়ার উচ্চশিক্ষার বিষয়ে ইতিবাচক তিনি। I reiterated the commitment of the Russian Federation to unwavering support and cooperation and partnership with Bangladesh in all the spheres. As you know, the flagship of our project is Rupur nuclear plant. I visited the construction area, and I will tell you for sure that this is absolutely a great project, and I can just congratulate Bangladesh. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এবারে ওপেন টেন্ডারের মাধ্যমে হাজিদের জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া সম্পন্ন করেছে বাংলাদেশ হজ মিশন। সৌদি আরবে এক মতবিনিময় সভায় কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জানান, হজ পালনে হাজিদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। 2025 সালের জুন মাসে অনুষ্ঠেয় এই হজকে এটা অর্থবহ, কার্যকর করার জন্য আমরা আন্তরিকভাবে প্রয়াস চালাচ্ছি। হাজিদের জন্য একটা সুন্দর বাড়ি ভাড়া করা, আমরা হাজিদের সুন্দরভাবে, স্বচ্ছন্দভাবে তাদের খেদমত করার একটা সুযোগ পেয়েছি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, নির্বাচনের আগে সংস্কার দরকার, তবে নির্বাচনেরও
প্রয়োজন আছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, সীমান্ত অস্থির করা হচ্ছে, কেউ কেউ ঐক্য নষ্ট করতে যাচ্ছে। প্রতিদিন এখন আমাদের সীমান্তগুলোতে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অযথাই কিছু কথা আমাদের বিরুদ্ধে ছড়িয়ে দিচ্ছে। আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হওয়া সম্ভব কোন কোন সংস্কার নির্বাচনের আগেই সম্পন্ন করা যাবে, সেটা করতে কতদিন সময় লাগবে, তার মধ্য দিয়ে নির্বাচন কোন মাসে কোন তারিখে হবে, এই পুরো রোডম্যাপটি আগামী কিছুদিনের মধ্যেই তৈরি করা সম্ভব। সব সংস্কার নির্বাচনের আগে সম্ভব না, কেননা সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। সে কারণে দেখেন, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন দরকার। পাঠ্য বই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেয়া এবং আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রোববার বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আদিবাসী শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল। বক্তারা বলেন, আগে সরকার আদিবাসী শব্দ ব্যবহার করতে দেয়নি। গণ অভ্যুত্থানের পর এখনও যদি ব্যবহার করতে না পারি, তাহলে কিভাবে বৈষম্য দূর হবে? হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, সংবিধানে পাহাড়ি জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকারের প্রতিষ্ঠা করতে হবে। দীর্ঘ 15 মাস পর গাজা উপত্যকায় কার্যকর হলো হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি। শর্ত অনুযায়ী ইসরায়েলি 3 বন্দীর নাম প্রকাশের পরই তা কার্যকর হয়। বন্দীদের নাম প্রকাশের শর্তের কারণে চুক্তির কার্যক্রম শুরু হয় নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা পর। যুদ্ধবিরতির খবরে গাজার রাস্তায় নেমে উচ্ছ্বাসে মেতে ওঠেন হামাসের সদস্য ও সাধারণ মানুষ। আবারও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন বুনছে গাজাবাসী। যদিও প্রায় 1.5 বছরের সংঘাতে ধ্বংসপ্রায় এই নগরীতে লাখ লাখ মানুষ বসবাস করবে কিভাবে, তা নিয়েও রয়েছে শঙ্কা। মাসের পর মাস চেষ্টার পর যুক্তরাষ্ট্র, মিশর আর কাতারের মধ্যস্থতায় গেল বুধবার যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। চুক্তি অনুযায়ী 6 মাসে গাজার ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। ইসরায়েলের 3 জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে 12 কিশোর সহ 90 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে ইসরায়েল। রোমিগোনেন, এমিলি দারারি ও ডোরন স্কেইস পিচার নামে এই 3 ইসরায়েলি নারী জিম্মিকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রস্তুত করে একটি স্থাপনায় নিয়ে যাওয়া হবে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়া হবে তাদের। এরপর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে জিম্মিদের। এদিকে 12 কিশোর সহ 90 জন ফিলিস্তিনিকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে ইসরায়েল। আজকের মধ্যেই তাদের মুক্ত করবে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী 42 দিনে 33 জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি দেওয়া হবে 737 জন ফিলিস্তিন। নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলে একটি গ্যাসোলিন ট্যাঙ্কের বিস্ফোরণে অন্তত 86 জনের প্রাণহানি হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ জানায়, শনিবার নিজার প্রদেশে সুলেজা অঞ্চলে একটি ট্যাঙ্কার থেকে অন্য ট্যাঙ্কারে গ্যাসোলিন হস্তান্তরের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই কাজে জেনারেল ব্যবহার করা হচ্ছিল এবং সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত বলে জানায় বার্তা সংস্থা এপি। দেশটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বলছে, ভারী মালামাল আনা নেওয়ার জন্য পর্যাপ্ত রেল সুবিধা না থাকায় দেশটির প্রধান সড়কগুলোতে বড় বড় দুর্ঘটনা বেড়েই চলেছে। গেল সেপ্টেম্বরে এই একই প্রদেশে গ্যাসোলিন ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত 48 জনের প্রাণহানি হয়েছে। ইরানের রাজধানী তেহরানে আতাতায়ির গুলিতে সুপ্রিম কোর্টের 2 বিচারক
নিহত হয়েছেন। হত্যার পর আততায়ী আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ। CNN জানায় নিহত ওই দুই বিচারক কয়েক বছর ধরেই বেশ কিছু হাই প্রোফাইল মামলার সাথে সম্পৃক্ত ছিলেন। তবে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার রেকর্ড পাওয়া যায়নি নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগীয় মিডিয়া অফিস। তারা বলছে প্রাথমিক আলামত পর্যবেক্ষণের পর ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড, তবে মামলার কারণ এখনো জানা যায়নি। ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারের পর এবার পানির নিচে ক্ষেপণাস্ত্রের ঘাঁটি জনসমক্ষে আনল ইরান। গালফভুক্ত এই দেশ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 2 দিন আগে এই গুদামের উন্মোচন করল। তেহরান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান হোসেন সালামি গোপন এই ঘাঁটি পরিদর্শন করছেন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য অনেকগুলো আন্ডারগ্রাউন্ড ঘাঁটির মধ্যে এটি একটি। গালফ সমুদ্রসীমার 500 মিটার গভীরে অবস্থিত এটি। চলতি মাসের সামরিক মহড়া চালাচ্ছে ইরান। তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কার্যকরী ভূমিকা রাখবে ব্যালিস্টিক মিসাইল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।